তৃণমূল যাই হোক, আলাদা আলাদা ঘটনার রাজনীতি করে এরা, কিন্তু তিনটা একই চশমা পরে বাংলাদেশকে দেখে, তিনটাই আওয়ামী লীগের চশমা পরে বাংলাদেশকে দেখে, তিনটাই আওয়ামী লীগকে দেখে তাদের বাংলাদেশের স্বাভাবিক প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের জনগণকে দেখে না। তাই অন্ধত্ব কেন? কারণ আওয়ামী লীগ ছিল ৭১ পরবর্তী বাংলাদেশের সেকুলার বাঙালি মুখ। পশ্চিমবঙ্গের সব সেকুলার রাজনীতি সেই মুখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেত, পরে বিজেপিও খুঁজে পেত। সেই আওয়ামী লীগের মাধ্যমে তাদের হারানো জমিদারি ফিরে পাওয়ার স্বপ্ন দেখত। সে যে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখছিল মুজিবকে নিয়ে, আবার লিখছে কলকাতার মানুষ গৌরী প্রসন্ন মজুমদার, গাইছেও কলকাতার মানুষ অংশুমান রায়। মানে এটা কলকাতার সুপ্ত স্বপ্ন তাদের মুখে এটা ধ্বনিত হয়েছে, তাদের স্বপ্নের কল্পনা লেখা আছে ওই গানে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকসেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্প কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। বোঝা যায় বাংলাদেশ তার কাছে সেই হারানো সোনার খনি, মুজিব সেই সোনার খনি আবার ফিরে পাওয়ার মওকা করে দিছে ওদেরকে। ফলে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অভিজ্ঞতা ৫২, ৬৯, ৭১, ৭৫, ৯০, ২৪ এই রক্তাক্ত ইতিহাসকে আলাদাভাবে ওদের বুঝে দেখার দরকার পড়েনি। কেন তারা বারবার এইভাবে রক্ত দিল? তাই মমতা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের শক্তিটা দেখতে পায়নি, কখনো না। তাই বাংলাদেশের কাছ থেকে কিছু নিতে হবে এটা কল্পনাতেই আসেনি, তার কাছ থেকে নিতেও পারেনি কিছু। সবসময় বাংলাদেশকে মাটিতে মাথা চেপে রাখতে চাইছে, কখনো তার কাছ থেকে শিখতে চায় নাই। মমতার বা পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই করতে চায় না। কিন্তু দেখেন পশ্চিমবঙ্গের ইকোনমি একটা বড় অংশ দাঁড়ায় আছে বাংলাদেশের উপরে। তারা ইলিশ মাছ নিবে কিন্তু একটা নদীর পানি দিতে রাজি না। ইলিশ মাছ ছাড়া তাদের দুর্গাপূজা হয় না, কিন্তু তিস্তার পানি দেবে না, গঙ্গার পানি দেবে না। কিন্তু তারপরেও এগুলোর বাইরেও মমতার পতনের আরো কয়েকটা গভীর কারণ ছিল। আসেন সেই ৩টা কারণ একটু দেখি। মমতার রাজনৈতিক ভিত্তি দাঁড়াইছিল ৩টা স্তম্ভে। হাসিনার পতনের পরে ১৮ মাসে ৩টা স্তম্ভই ভেঙে পড়ছে। প্রথম স্তম্ভ ছিল মুসলিম ভোট। এসআইআর করে ৯১ লক্ষ নাম বাদ দিছে, এর মধ্যে বেশিরভাগই অনুপাতে মুসলিম ভোট। তৃণমূলের সবচেয়ে নির্ভরযোগ্য ভোট ভিত্তি এটা ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় স্তম্ভ হইতেছে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক। মমতার আইডেন্টিটি ছিল সেকুলার বাঙালি। হাসিনা শাসনকে যে সেকুলার বাঙালি পরিচয় দিত, সেই পরিচয়ের কারখানা মূলত পশ্চিমবঙ্গে। কলকাতার সাংবাদিক, চলচ্চিত্রকার, সাহিত্যিক, অধ্যাপক, বুদ্ধিজীবী, আনন্দবাজারের কাভারেজ, তারপরে যাদবপুর প্রেসিডেন্সির বুদ্ধিবৃত্তিক বলয়, কলকাতার সিনেমা ফেস্টিভ্যাল, বাংলাদেশের সরকারি অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের আমন্ত্রণ, এইটা পুরা জাল। এইটা দুই পক্ষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কেন? কারণ হাসিনা শাসন যত বাংলাদেশের ভেতরে নির্বাচনী বৈধতা ছিল, তত বাইরের সাংস্কৃতিক বৈধতার উপরে নির্ভর করতে হচ্ছিল। কলকাতার এই বলয় ছিল সেই বৈধতার কারখানা। আমরা পরে দেখবো যে হাসিনার বয়ানগুলো ইন্ডিয়া থেকে তৈরি হয়ে আসতো। আমরা দেখবো আজকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে হাসিনার বয়ান তৈরি করে দিত। তো তৃণমূলের ঘনিষ্ঠ অনেকে এই জালের মধ্যে ছিল, বিজেপির সাথেই ছিল। এই সম্পর্ক যতদিন চলছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক কল্পনা একটা কৃত্রিম আয়নায় আটকাইছিল। বাংলাদেশকে আলাদা স্বতন্ত্র সত্তা হিসেবে দেখার দরকার পড়েনি, কারণ কলকাতার নিজস্ব বুদ্ধিজীবী শ্রেণী হাসিনার বাংলাদেশকে আসল বাংলাদেশ হিসেবে দেখতো, প্রচার করত। মমতার সেকুলার বাঙালি পরিচয়ের জন্য এই আয়নাটা অপরিহার্য ছিল, কারণ তাছাড়া তার সেকুলার বাঙালি পরিচয় দাঁড়ায় না। কারণ আয়নায় তিনি দেখতেন ওই পাশেও আছে আমার মতোই ভাবনার মানুষ, আমি একা না, হাসিনাও আমার মতোই। তো ৫ই আগস্ট ২০২৪ সে হারান্নার চঞ্জন চিরা ভেঙে পড়ল। কলকাতা হঠাৎ আবিষ্কার করলো যে তাদের প্রচার করা ছবির সঙ্গে আসল বাংলাদেশের সম্পর্ক প্রায় শূন্য। এতদিন তারা যাকে বাংলাদেশ ভাবছিল সেটা ছিল একটা ক্ষমতাবান গোষ্ঠীর সেলফ ইমেজ, যার সাথে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো যোগ নাই। তো ফলে সাথে সাথে মমতার সেই সেকুলার বাঙালি বলে ইমেজ যেটা, সেটা ফাঁপা হয়ে গেল। কারণ আয়নার ওপাশে আর কেউ নাই। তার যে প্রতিচ্ছবি, তার তো একটা প্রতিচ্ছবি ফেরত পাঠাইতে হবে ওই পাশ থেকে, সেটা আর ফেরত আসে না। ৩ নাম্বার হইতেছে বস্তুগত অর্থনীতি। কলকাতার মার্কুইস স্ট্রিট আছে না, কিড স্ট্রিট, এসপ্ল্যানেড, নিউ মার্কেট, এই এলাকার নাম ছিল মিনি বাংলাদেশ। মানে বাংলাদেশের ট্যুরিস্ট দিয়ে ওটা চলতো। বাংলাদেশের রুগী, বাংলাদেশের ক্রেতা, বাংলাদেশের পর্যটক। ৫ই আগস্টের পরে ভিসা বন্ধ, সব বন্ধ হয়ে গেল। কি হইল? ১ বছরে কেউ কেউ বলেন ৫,০০০ কোটি টাকা লস হয়েছে এর ফলে কলকাতার। তার অর্থনীতি থেকে নাই হয়ে গেছে। হোটেল ফাঁকা, হাসপাতাল বন্ধ, মার্কেট ধুধু করে। এই হিসাবটা মাথায় রেখে একটা পুরনো ঘটনা মনে করাই দিই। হাসিনা পতনের মাত্র ২ সপ্তাহ আগে ২১শে জুলাই ২০২৪ তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে ধর্মতলায় মমতা মঞ্চে দাঁড়ায় বললেন যে বাংলাদেশ নিয়ে আমি কিছু বলতে পারি না, এটা আলাদা দেশ, ভারত সরকার যা বলার বলবে, কিন্তু কেউ অসহায় হয়ে বাংলার দরজা এলে আমরা আশ্রয় দেব। বিজেপি ২ বছর ধরে একটা বাক্যকে অস্ত্র বানাইছে। শুভেন্দু বলছে মমতা অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিচ্ছেন,
এই অনুপ্রবেশের সময় তারা বলছে যে আশ্রয় তো দিদি দিচ্ছে। মমতা যেটাকে মানবিক প্রতিশ্রুতি হিসেবে বলছে, সেটাই বিজেপির হাতে অনুপ্রবেশের উস্কানির সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অভিযোগের সঙ্গে যোগ হইল বাস্তব ক্ষতি। এখন বলেন, মার্কুই স্ট্রিটের যে ব্যবসায়ী, তার হোটেল দোকান চলতো বাংলাদেশি ক্রেতা দিয়ে, 2 বছর ধরে আয় নাই, ব্যাংকের কিস্তি বাকি, কর্মচারী চলে গেছে। ও তো তৃণমূলের ভোটার ছিল, ও এখন কাকে ভোট দেবে? তৃণমূলকে দেবে? তৃণমূল কিছু করছে তাদের জন্য? করে নাই। সে বাঁচার একটা রাস্তা খুঁজবে, সে বাঁচার রাস্তা খোঁজার জন্য বিজেপির দিকে চলে গেছে আপোষে। শুভেন্দু যখন এসে বলে যে আমি 100 কোটি বাংলাদেশিকে পুশব্যাক করব, তো ওই ব্যবসায়ীরা তখন কি শোনে? তারা শোনে কেউ একজন আমার দিকে তাকাইতেছে, কেউ একজন আমার ভাঙা ব্যবসার জন্য কাউকে দায়ী করতেছে, বাংলাদেশকে দায়ী করতেছে, কেউ একজন বলতেছে সমাধান আছে। যুক্তি ভুল হোক, সমাধান ভুল হোক, কিন্তু মুখ ফেরানোর ভঙ্গিটা তো সঠিক। সে তো বলতেছে আমি কিছু করব। আর বিজেপি যখন বলে মমতাই তো অনুপ্রবেশ ডেকে আনছেন, নিজে বলছে দরজা খুলে দেবেন, তখন এই ব্যবসায়ীদের কাছে যুক্তিটা আরো পোক্ত হয়। হাসিনা পড়ার পরে, এই ভিসা বন্ধ করে দেওয়ার পরে কলকাতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতা কিছু বলছে? কোনো ব্যবস্থা নিছে? কিচ্ছু বলে নাই। মমতা নিজেই বিজেপির হাতে সবচেয়ে বড় অস্ত্রটা তুলে দিছে। আর এই পুরো ছবির গোড়ায় কি? বাংলাদেশ, যে বাংলাদেশের জনগণের চলাচল, যে চলাচল পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চালাইতো, মমতা সেই জনগণকে কোনোদিন রাজনৈতিকভাবে স্বীকারই করেনি, তার সঙ্গে সম্পর্ক করেনি, তার নেতৃত্বের সঙ্গে সংলাপ করেনি। শুধু অসহায় শরণার্থীর বিমূর্ত ছবি দেখছে, কিন্তু তার সাথে পলিটিক্যালি এনগেজ হয়নি। আমি প্রফেসর ইউনূসের সরকারকেও বলছিলাম যে মমতার সাথে এনগেজড হন, পলিটিক্যালি এনগেজড হন। প্রফেসর ইউনূস তো বেশি বোঝে, সবার থেকে বেশি বোঝে, হয় নাই? এটা শুধু মমতাকে না, বাংলাদেশেরও উপকার হইতো। ফলে যখন সেই জনগণের নিজের রাজনীতিতে ভাঙন আসলো, মমতার কাছে কোনো ভাষা নাই, কোনো সংযোগ নাই, কোনো কৌশল নাই। একটা পুরনো প্রতিশ্রুতি যেটা এখন তার বিরুদ্ধেই অস্ত্র। বাংলাদেশের জনগণ চলে গেল, সাথে গেল মার্কুই স্ট্রিট, ব্যবসা গেল, সাথে গেল মমতার ভোটারের রুটি। আর সেই ভোটার এখন বিজেপির হাতে। মমতা যাকে দেখতে চাননি পলিটিক্যাল পার্টনার হিসেবে, সেই বাংলাদেশের জনগণের অনুপস্থিতি তাকে ক্ষমতা থেকে নামাই দিল। এই দিকটা কিন্তু কেউ দেখতেছে না। মমতা যাদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তার সরকার বাঁচানোর শেষ আশা বন্ধ করে দিল। এখন এই যে পশ্চিমবঙ্গে যা হইল, এটা কি শুধু পশ্চিমবঙ্গেরই গল্প? না, এই একই দিনে তামিলনাড়ুতে স্ট্যালিন হারলো। 91 থেকে কোনো নির্বাচনে কিন্তু উনি হারেননি। 35 বছর পর প্রথম কেরালায় বাম সরকার পড়ে গেল। বাম সরকার পড়লো, কেরালা বামপন্থীদের একটা খুঁটি। 2 বছর আগে ওড়িশায় বিজেডি পড়লো। 24 বছরের শাসনের শেষে বিহারের নীতিশ কুমার বিজেপি বিরোধী জোট ছেড়ে বিজেপির সঙ্গে চলে গেলে। মহারাষ্ট্রে, যে রাজ্যে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, সেখানে বিজেপি 2টা বড় বিরোধী দলকে ভেতর থেকে ভেঙে ফেলছে। দিল্লিতে কেজরিওয়াল নিজের আসন হারাইছে। ভারতের 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপি চালায় 22টা। কোথাও জিতে, কোথাও ভাঙায়, কোথাও মামলা ঠুকে। এটা কোনো নির্বাচনী প্রবণতা না, এটা একটা সাম্রাজ্য। ভারতের প্রায় কোনো রাজ্যে এখন এমন কোনো মুখ্যমন্ত্রী নাই যিনি কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করবেন। স্ট্যালিন করতেন, মমতা করতেন, কেজরিওয়াল করতেন। 3 জনেই একই সাথে ধপাস করে পড়ছে। ভারতে এখন একটাই আওয়াজ, মোদির আওয়াজ, হিন্দুত্ববাদের আওয়াজ। কিন্তু এই বিরাট ছকে একটা ব্যতিক্রম আছে, মাত্র একটা, তামিলনাড়ু। স্ট্যালিন হারছে, কিন্তু কার কাছে? কে জিতছে? বিজেপি না, থালাপাতি বিজয়। আপনারা জানেন, চলচ্চিত্রের তারকা। 2 বছর আগে দল তৈরি করছে, 108টা আসন পাইছে। ভারতের সব রাজ্যের মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে বিজেপিকে আনেনি, কিন্তু নতুন দল আসছে। কেন? কারণ তামিল পরিচয়ের চারপাশে একটা বর্ম আছে। এই বর্ম আকাশ থেকে পড়েনি, 70 বছরের রাস্তার লড়াই থেকে গড়া। পেরিয়ার, আন্না, করুণানিধি, 65তে হিন্দি আরোপণের বিরুদ্ধে দাঙ্গা, তাতে রক্ত, ভাষার জন্য আত্মাহুতি। তামিলরা জানে, তারা লড়তে জানে, তার কারণ তারা লড়ছে। পশ্চিমবঙ্গে সে অভিজ্ঞতা নাই। আর বাংলাদেশের অভিজ্ঞতাকে আওয়ামী চশমা দিয়ে দেখায়, সে দরজাও বন্ধ। 2 দিক থেকে বর্মহীন। হিন্দুত্ববাদ এখন একটা প্রকল্প না, এটা একটা সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের কোনো সীমানা থাকে না। ওই সাম্রাজ্য আমাদের দিকে ধায় আসবে। ঠিক কিভাবে আসবে আমরা এখনো নিশ্চিত না। যখন আসবে তখন আমরা সেটাকে মোকাবেলা করব। কিন্তু এবারে আসেন আমাদের দেশের ভিতরে কিছু ইন্ডিয়ান ল্যাসপেন্সার নিয়ে কথা বলি। বাংলাল্যান্ডের মাথা মোটা বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে ফলাফল ব্যাখ্যা করতেছে একটা সহজ তত্ত্বে। বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য ইন্ডিয়া পশ্চিমবঙ্গে বিজেপি আসিছে। বাংলাদেশে যারা ভারতের আগ্রাসনের বিরোধিতা করে, তারা আসলে রয়ের এজেন্ট। শফিল আলম প্রধান নাকি ইন্ডিয়ান এজেন্ট, এটা বিএনপির লোকেরাই বলে। এখন কয় এটা সবাই জানতো যে সে ইন্ডিয়ান এজেন্ট। তো আমি জিজ্ঞাইছিলাম, তাইলে একজন ইন্ডিয়ান এজেন্টের খালেদা জিয়া যাই না শুনে জোট সঙ্গী কেন বানাইছিল? তাইলে তো আইয়ুব ইয়াহিয়া টিক্কা খানরে আমাদের জাতির পিতা বানানো উচিত। কারণ তারাই তো আমাদের ক্ষমতা নিতে দেয়নি মুজিবরে। ক্ষমতা নিতে না দেওয়ার ফলে চালচালায় বাংলাদেশ স্বাধীনতা পেয়ে গেছে, আমাদের মনে স্বাধীনতার স্বপ্ন জাগছে। তাহলে তো ওদেরকে আমাদের জাতির পিতা করা উচিত। তাহলে তো ট্রাম্প ইরানের সবচেয়ে বড় এজেন্ট,
যুদ্ধই শুরু করে দিছে। মুইজু তো তাইলে ইন্ডিয়ান এজেন্ট, হিটলার তো তাইলে ইহুদিদের বন্ধু, তাই না? বাংলাদেশে ভারতীয় আগ্রাসন নিয়ে কিছু কথা কওয়া যাবে না, কইলেই আপনি ইন্ডিয়ান এজেন্ট। আমারে প্রথমে রয়ের এজেন্ট কইছিল এই